শুরুতে জানিয়ে দেব, আগ্রাসন চালাতে নয়, আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলছে ইরান। জানিয়ে দেব, রাশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে চলছে নৌমহড়া। এরপরে রয়েছে আসন্ন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন, অ্যারিজোনায় ড্রোন ও স্নাইপার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানিয়ে দেব, সামরিক দায়িত্ব পালনের ডাকায় আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনার মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন রণতরী। আগ্রাসন চালাতে নয়, আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, আগ্রাসন প্রতিহত করার জন্য তার দেশ ক্ষেপণাস্ত্র তৈরি করছে, কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানো বা যুদ্ধ করার জন্য নয়। তিনি গতকাল তেহরানে অনুষ্ঠানে এক বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন। পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের অস্ত্র ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র রেখেছি যাতে আমরা আমাদের উপর হামলা করার দুঃসাহস না দেখাই। কারো বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানোর জন্য বা অন্য দেশ দখল করার জন্য আমরা এই ক্ষেপণাস্ত্র তৈরি করিনি। তিনি বলেন, ইসরায়েলের মতো আগ্রাসীরা যেমন গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে বা অন্য যে কোনো স্থানে যাকে খুশি টার্গেট করছে, সেরকম আচরণ যাতে ইরানের সঙ্গে করতে না পারে সেই জন্য এদেশের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলি ভয়াবহ গণহত্যার সামনে আত্মসমর্পণ না করায় গাজাবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদীরা 1 বছরেরও বেশি সময় ধরে সব ধরনের মারণাস্ত্র নিয়ে গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও এই উপত্যকার অধিবাসীরা নিজেদের সম্মান ও মাহাত্ম্য বজায় রেখেছেন। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের 1 বছরেরও বেশি সময় ধরে চলমান গণহত্যায় অন্তত 43,300 নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু। এ সময় বহু ফিলিস্তিনি যোদ্ধা শহীদ হলেও প্রতিরোধ আন্দোলনকারীরা এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করার মানসিকতা প্রদর্শন করেনি, বরং ফিলিস্তিনের স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। এদিকে রাশিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ নৌমহড়া। ইন্দোনেশিয়ায় সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন। তারই অন্যতম পদক্ষেপ এই ইন্দোনেশিয়া ও রাশিয়ার যৌথ নৌমহড়া। জাভা সমুদ্রে শুরু হয়েছে দুই দেশের নৌমহড়া। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। জাভা সমুদ্রের কাছে ইন্দোনেশিয়ার শহর সুরাবায়াকে এই মহড়ার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রবিবার জাভার কাছে পৌঁছে গেছিল রাশিয়ার যুদ্ধজাহাজ। 3টি করভেট ক্লাসের যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া, সঙ্গে আছে মাঝারি আয়তনের ট্যাঙ্কার, একটি হেলিকপ্টার এবং একটি ট্যাগবোট। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে এই যৌথ নৌমহড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, এই মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে বোঝাপড়া তৈরি করবে। এদিকে অ্যারিজোনায় ড্রোন ও স্নাইপার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রের নির্বাচনী অস্থিরতা নিয়ে উদ্বেগের মধ্যে থাকা বিভিন্ন অঙ্গরাজ্যগুলো নিরাপত্তামূলক সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেভাদা, ওরেগন এবং ওয়াশিংটন ডিসিতে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নেভাদার লাস ভেগাসে ভোট তালিকা ভুক্তির কেন্দ্রের চারপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। একই সঙ্গে অ্যারিজোনায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে পুলিশ, ড্রোন এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তত 3টি অঙ্গরাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ডে সেনা তলব করছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলমান। নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। নির্বাচনের দিন পরবর্তী সময়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে তারা বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছেন। বিশেষ করে এমন অঙ্গরাজ্যগুলোকে দৃশ্যমান নিরাপত্তার পদক্ষেপ বৃদ্ধি করা হয়েছে যেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই অঙ্গরাজ্যগুলোতেই মূলত নির্ধারণ করবে কে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। নেভাদা একটি দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। এখানে 2020 সালের নির্বাচনের পর ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ হয়েছিল। এমন পরিস্থিতিতে লাস ভেগাসে ভোট তালিকাভুক্তির কেন্দ্র, টেবুলেশন সেন্টার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। নেভাদার গভর্নর জো লম্বার্ডো গত সপ্তাহে জানিয়েছেন, কোনো বিশৃঙ্খলা বা চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে ন্যাশনাল গার্ডের 60 সদস্যের একটি সীমিত দল মোতায়েন করা হয়েছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের
মরিকোপো কাউন্টি ভোট তালিকাভুক্তি কেন্দ্রেও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2020 সালের নির্বাচনে এই এলাকায় নির্বাচনী ষড়যন্ত্র, তত্ত্ব এবং নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির ঘটনা ঘটেছিল। সেই কারণে এবার ভোট কেন্দ্রের চারপাশে নিরাপত্তার বেড়া স্থাপন করা হয়েছে। মরিকোপো কাউন্টির পুলিশ কর্মকর্তা রাস স্কিনার জানিয়েছেন, তার বিভাগ হুমকি এবং সহিংসতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। তিনি তার সদস্যদের দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ে তাদের সহায়তা করার জন্য অতিরিক্ত সদস্য এবং প্রয়োজনীয় সরঞ্জামপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। রাশ স্কিনার বলেন, পুলিশ কর্মকর্তারা ভোটদান স্থানগুলোতে চারপাশে কার্যকলাপ পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করবেন। সহিংসতা দেখা দিলে তা মোকাবেলার জন্য স্নাইপার প্রস্তুত থাকবে। এছাড়া মোতায়েনের জন্য বাহিনীর অতিরিক্ত সদস্য প্রস্তুত থাকবে। রাশ স্কিনার আরও বলেন, নির্বাচনের পরের দিনগুলোতে মেরুকরণ আরও তীব্র হয়ে ওঠে, তাই আইন প্রয়োগকারী কঠোর সতর্কতা অবলম্বন করবেন। অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত কোনো বিষয়ে তারা শূন্য সহনশীল দেখাবে। অ্যারিজোনায় নির্বাচনী কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভ বা সহিংসতার বিষয়ে উদ্বেগ থেকে অঙ্গরাজ্যগুলোতে বেশ কয়েকটি স্কুল, গির্জা এবার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না। অতীতে এগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। এদিকে এক সপ্তাহের ব্যবধানে নিজেদের শেষ করে দিল 2 রিজার্ভ সেনা। সামরিক দায়িত্ব পালনে ঢাকায় আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা। ইহুদিবাদী ইসরায়েলের আরও একজন রিজার্ভ সেনাকে সামরিক দায়িত্ব পালনের ডাকার সময় সে আত্মহত্যা করেছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম গতকাল সেনার নাম পরিচয় প্রকাশ না করে জানিয়েছেন, সে তার নিজের জীবন শেষ করে দিয়েছেন। এর এক সপ্তাহর কম সময় আগে আসাফ নামক আরেক ইসরায়েলি রিজার্ভ সেনাকে যুদ্ধে যাওয়ার জন্য তলব করা হলে সে আত্মহত্যা করেছিল। ওই সেনার নাম পরিচয় ছবি প্রকাশ করেছিল ইহুদিবাদী গণমাধ্যমগুলো। এর আগে গত মাসে মার্কিন নিউজ চ্যানেল CNN জানিয়েছে, গাজা উপত্যকায় গণহত্যার অংশ হিসেবে ফের ইসরায়েলে ফিরে এসে দখলদার সেনা হত্যা করেছে। 40 বছর বয়সী ওই সেনার নাম এলিরান মিজরাহি। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ঠিক কত ইহুদিবাদী সেনা আত্মহত্যা করেছে তার পরিসংখ্যান প্রকাশ করতে কড়াকড়ি আরোপ রেখেছে তেল আবিব। এছাড়া বিভিন্ন আনুষ্ঠানিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে গাজা যুদ্ধে অংশগ্রহণ শেষে হাজার হাজার ইসরায়েলি সেনা নিজেদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য তার ভাষায় গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত থামবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। অবশ্য হামাসের পাশাপাশি বহু ইসরায়েলি কর্মকর্তাও দাবি করেছেন, হামাসকে নির্মূল করা সম্ভব নয়। এদিকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন রণতরী। কাগজে কলমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের কথা বলে ভূমধ্যসাগরে নিয়োজিত থাকে আমেরিকার বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। তবে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মিত্র ইসরায়েলকে রক্ষায় এটি ব্যবহার করে আসছে ওয়াশিংটন। এখনও শেষ হয়নি গাজা যুদ্ধ, বরং নতুন ফ্রন্ট লেবাননে যুক্ত হয়েছে ইসরায়েলি হামলার নতুন লক্ষ্যবস্তুতে। মধ্যপ্রাচ্যে বড় একটি অংশ জুড়ে এই ভয়াল যুদ্ধের তাণ্ডব চলছে। তখন রণতরীটি মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। কিন্তু হঠাৎ আমেরিকার এমন সিদ্ধান্ত কেন, উঠেছে সেই প্রশ্ন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, কৌশলগত কারণে সামরিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে এই রণতরী। এটি সরিয়ে নেওয়ার ফলে যে শূন্যতা তৈরি হবে তা মোকাবিলায় নতুন সমরাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, USS আব্রাহাম লিঙ্কনকে সরানোর পর অঞ্চলটিতে ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, রণতরীটি সরিয়ে নেওয়ার পর ইরান তার বলয়ে থাকা গোষ্ঠীগুলো মার্কিন সেনা ঘাঁটি এবং মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে, তাই তাদের প্রতিহত করতে বোমারু বিমান এবং ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে।